ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের সময় সম্পাদক আবু সাইদ খান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে একটু রাজনৈতিক বিষয় নিয়ে শুরু করতে চাই যে ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টি করছে একটি দল। অভিযোগ বিএনপির ব্যালটের মাধ্যমে দেশ বিরোধী শক্তিকে জবাব দেওয়ার হুঁশিয়ারি। এই প্রসঙ্গে একটু আসতে চাই দুজনের কাছে, আবু সাইদ খান এবং কামাল উদ্দিন সবুজ। প্রথমে আবু সাইদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে জামায়াত এবং বিএনপির এই পাল্টাপাল্টি অভিযোগ, বিএনপি কখনো জামায়াতকে বলছে যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আবার জামায়াত বিএনপিকে চাঁদাবাজি কিংবা নানা সংশ্লিষ্ট ইস্যু নিয়ে অভিযোগের তীর তাদের দিকে ছুটছে। এই রাজনীতি সৌহার্দ্য তো নেই, আর এই যে ধর্মকে ব্যবহার করে যে বিভাজন সৃষ্টি করছে এটা বিএনপি বলছে। ধর্মীয় রাজনীতি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক? বিএনপি এবং জামাত যখন সরকার অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে যখন ঐক্যবদ্ধভাবে লড়াইতে ছিল তখন তাদের মধ্যে নৈকট্য ছিল, সেটি স্বাভাবিক। এখন প্রত্যেকে যার যার রাজনৈতিক অবস্থানে চলে গেছে, এই অবস্থায় দূরত্ব বাড়বে এবং বেড়েছেও। তবে যেটা দুঃখজনক এটা হচ্ছে যে সেটা অনেক সময় শিষ্টাচারের বাইরে চলে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন এটা বিবেচনার বিষয় যে রাজনীতিতে ধর্মের ব্যবহার এটা নতুন কিছু নয়, এটা আমাদের দেশে আগেও হয়েছে, কিন্তু এটা কোনো ফল বয়ে আনে নাই। বরং সেখানে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়েছে এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে জামাত তারা ইতিপূর্বে বলেছে যে তারা সব মানুষের বিষয়ে তারা দেখবে এবং রাজনীতির ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না, কিন্তু সম্প্রতি কোনো কোনো ক্ষেত্রে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং অন্যদেরকে তারা আক্রমণ করছে। তো এইটা আমরা লক্ষ্য করছি, যেটা কারো কাম্য হওয়া উচিত না। এবং রাজনীতির জায়গায় থাকবে, আর ধর্ম ধর্মের জায়গায় থাকবে। ধর্ম থাকবে মসজিদে, মন্দিরে, গির্জায় এবং মানুষের হৃদয়ে। এবং রাজনীতির অঙ্গনে ধর্মকে টেনে আনাটা ঠিক না, তাতে অঘটন তৈরি হয়। এবং আমরা অতীতেও দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, পরবর্তীতেও দেখেছি, এই যে ধর্মকে টেনে আনার কারণে মানুষের মধ্যে এক ধরনের সম্প্রীতি নষ্ট হয়েছে এবং বিরোধ তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে ধর্মভিত্তিক দল থাকতে পারে, আজকে এটা নিয়ে আমি কথা বলবো না, বরং তাদের উচিত হবে ধর্মকে হাতিয়ারে পরিণত না করা। তারা তাদের উদ্দেশ্য লক্ষ্য প্রচার করতে পারে, কিন্তু ধর্মকে হাতিয়ার করা কিংবা কারা ধার্মিক, কারা বিধর্মী কিংবা কারা নাস্তিক, আমরা তো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এটা ইদানিং তো খুবই ব্যাপকভাবে দেখছি যে কাউকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে অমুক নাস্তিক। তো সেটা আমাদের মধ্যে একটা সম্প্রীতির যে বন্ধন সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জি, সম্প্রীতির বন্ধনকে প্রশ্নবিদ্ধ করে বলা যায় যে ধর্মীয় রাজনীতি, সেরকমই একটা কথা বলছিলেন, কিংবা হচ্ছে ধর্মীয় রাজনীতি নিয়ে আপনার কথা নেই, কিংবা ধর্মকে যেন হাতিয়ার হিসেবে না ব্যবহার করা হয়। কামাল উদ্দিন সবুজ, একটু আপনার কাছে আসতে চাই যে একই বিষয় জানতে চাই যে বিএনপি অভিযোগ করছে যে ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টি করছে একটি দল, জামায়াতকে ইঙ্গিত করে কথাটি বলেছে। আপনার কি মনে হয় যে ব্যাপারটি সমসাময়িক সময়ে কতটা প্রাসঙ্গিক? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের সময় বিএনপি, জামাত সহ ছাত্র জনতা সবাই কিন্তু একটি ব্যাপারে ঐক্যমত ছিল, সেটা ছিল যে স্বৈরাচার শেখ হাসিনার বিদায়, সেখানে তারা একজোট হয়ে কাজ করেছে। এর আগেও জামাতের সঙ্গে বিএনপির জোট হয়েছে বিভিন্ন সময়। তারা আমরা তো একটা কথা সবসময় বলি যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এখন আমরা জুলাই পরবর্তী গত এক বছরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বিভিন্ন সংস্কারের প্রশ্নে, নির্বাচনের পদ্ধতির প্রশ্নে আপনার বিএনপির সঙ্গে জামাতের একটু দূরত্ব দেখা যাচ্ছে এবং এনসিপির সঙ্গে দেখা যাচ্ছে। এটা গণতন্ত্রে থাকতেই পারে, সেটা আমি কবিটা, কিন্তু কথাটা হচ্ছে যে বিএনপি যেটা বলছে যে মানে এগুলো তো আসলে হয়েছে, মনে করেন জামাতের যে রাজনীতি এখন যাই করছে, বিশেষ করে পিআর পদ্ধতি সহ যে বিভিন্ন বিষয়গুলো তাদের নিয়ে আসছে, এটা অনেকে বিএনপিও মাঝে মাঝে মনে করে যে
এগুলো নির্বাচনকে আহ, একটু মানে আরো দূরবর্তী করার একটা প্রচেষ্টা। আমার ধারণা জামাত এই যে কাজগুলি করছে, এবং কিছুদিন আগে আপনি দেখে দেখে থাকবেন যে 7টি ইসলামিক দল একই ধরনের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। এগুলো আমার ধারণা বার্গেনিং পয়েন্ট। কারণ আগামী যে নির্বাচন আপনি দেখেন, বিএনপি, জামাত এবং এনসিপি, যে তিনটি অর্গানাইজ মানে রাজনৈতিক দলের কথা যদি আমরা বলি, তারা কিন্তু সরাসরি নির্বাচনের বিরোধিতা কিন্তু কেউই করছে না। এখানে বিহাইন্ড দ্য সিন আমার কাছে যেন মনে হয় সিটের প্রশ্নটা এবং ক্ষমতার যে মধ্যে যে মানে আগামী সংসদ যে নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেখানে বিহাইন্ড দ্য সিনস মানে সিটের একটা ব্যাপার মনে হয় আছে বলে আমার ধারণা, যেটা অনেকেই মনে করে থাকেন, যেটা মানে হয়তো এবং আপনি আজকে বা কালকে আপনি দেখে থাকবেন যে বিএনপি থেকে বলা হচ্ছে, মেজর হাফিজ স্থায়ী কমিটির সদস্য বলেছে যে তাদের মিত্র দলগুলির জন্য তারা 50টি সিট ছেড়ে দিবেন, দরকার হলে আরো বেশি দিয়ে দিবেন। তো কাজেই এগুলো নিয়ে কিন্তু এক ধরনের সমঝোতা, এক ধরনের আলোচনা, এক ধরনের মানে পারলে চলছে। কিন্তু জি, জামাতও কিন্তু এই পার্লের মধ্যে আছে, এবং জামাত চাইছে কত বেশি সিট তারা আদায় করে নিতে পারে, যেই প্রক্রিয়াই হোক। তো আমার মনে হয় সেখান থেকে সেই ব্যাপারগুলি রাজপথে এসে গড়িয়েছে, যে বার্গেনিংটাকে আরো জোরালো করার জন্য যার যার অবস্থানের পক্ষে। এবং আরেকটি বিএনপি বিষয় একটু আমি আপনার কাছে জানতে চাই যে ব্যালটের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে জবাব দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতারা বলেছেন। আচ্ছা, ডাকসু নির্বাচনে আসলে কেউ আগে ভাবতে পারেনি যে শিবিরের এত জয় জয়কার হবে, এত ভোট পাবে ছাত্র শিবির। তো জাতীয় নির্বাচনের আগে বিএনপি এ ধরনের কথা বলছে, নির্বাচনে সুষ্ঠু ভোট হলে আসলে তো বলা যাচ্ছে না যে মানুষ আসলেই কাকে বেছে নেবে, কোন জনপ্রতিনিধিকে বেছে নেবে। সেই ক্ষেত্রে কি অনিশ্চয়তার কোনো বিষয় আছে জামাত বিএনপির ভোটের এই রেশিওতে, যে কারা আসলে এগিয়ে থাকবে, এরকম কোনো কিছু হতে পারে কি? এটা একটা জিনিস হচ্ছে কি, আপনার আসলে 2008-এর পরে, 2006 বা 2008-এর পরে তো আসলে কোনো নির্বাচন হয়নি এখানে। 2014 কথা বলেন, 2018 বলেন, 2024 বলেন, কাজেই এখানে আপনার এর মধ্যে কিন্তু অনেক ভোটার হয়েছে, নতুন অনেক তরুণ ভোটার এখানে যোগ হয়েছে, এবং আপনার অনেক জায়গায় কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয়তো হয়ে গেছে। কারণ তো এটার সঠিক পরিমাপ এখনো করা যায়নি, কারণ কোনো নির্বাচন হয়নি, সঠিক নির্বাচন হয়নি। তো কাজেই রাজনৈতিক দলগুলোই তাদের নিজ নিজ কতগুলি বিশ্লেষণ আছে, তাদের জরিপও আছে, আমি যতটুকু জানি আর কি। সেগুলো হয়তো অনেকগুলি আপনার প্রকাশ্যে আসে নাই। তবে আমি যতটুকু জানি বিএনপি মনে করে যে যতই কিছু হোক না কেন, তারা এখনো আপনার সরকার গঠন করার মতো সিট পাবে বলে তারা মনে করে, এবং সেই প্রচেষ্টাকেই, তাদের সেই ধারণাকেই তারা যাতে এটাকে সত্যি প্রমাণিত করতে পারে, সত্যি রূপদান করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আর ডাকসু এবং সহ বিভিন্ন যে ডাকসুর যে নির্বাচনের কথা বলছেন, সেটা জাতীয় নির্বাচনে 300 সিটে এই ধরনের প্রভাব রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, যদিও আমার কাছে সেরকম তথ্য প্রমাণ নেই। তারপরেও, কারণ কনস্টিটিউয়েন্সি গুলি তো আপনি জানেন যে হ্যাঁ, হ্যাঁ। সেগুলির ক্যারেক্টার গুলি ভিন্ন ধরনের থাকে, সেখানে আপনার সিটের হেরফের হতে পারে। মনে করেন জামাত এখন থেকে 15 বছর আগে, 20 বছর আগে যে সিট পেয়েছে, এখন সিট বাড়তে পারে, কিন্তু সেটা ক্ষমতায় যাওয়ার মতো হবে কিনা সেটা আমার মানে স্পষ্ট না, আমার কাছে মনে হয় না। জি, কামারউদ্দিন সবুজ, আবারও ফিরবো আপনার কাছে। আবু সাইদ খান, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই একই বিষয়, যে ব্যালটের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হচ্ছে বিএনপি, জামায়াতকে হুঁশিয়ারিটা দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে ছাত্র শিবিরের একটা জয় জয়কার। সেই ক্ষেত্রে কি জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়ার কোনো মানে প্রভাব পড়তে পারে, এরকম কোনো বিষয় দেখছেন আপনি? আমি এটা মনে করি না, কেন ছাত্র সংসদ আলাদা বিষয়, এবং সেইটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের রাজনীতি, সেখানকার বিভিন্ন সমস্যা ইত্যাদির মধ্য দিয়ে সে নির্বাচনে ছাত্ররা রায় দিয়েছে। কিন্তু জাতীয় রাজনীতি, জাতীয় নির্বাচন, এটা ভিন্ন প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, সারা দেশেই বিএনপির তো ভোট ব্যাংক আছে, তাদের বিরাট কর্মী বাহিনী আছে, জামাতের পক্ষান্তরে কিছু পকেট আছে এবং কিছু কিছু জায়গা আছে, কিন্তু সামগ্রিকভাবে সারা দেশে তাদের ভোট ব্যাংক এইভাবে নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে
জামাতের রাজনীতি যেটা জুলাইয়ের অভ্যুত্থানের পরে তারা যে অবস্থানে তাদেরকে নিজেদের প্রতিপন্ন করার চেষ্টা করেছিল, সেখান থেকে অনেকটা ধস নেমেছে। তাদের রাজনীতি নিয়ে অনেকটা প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে তারা কি চাইছে। তো সেটা এখনো জনগণের কাছে জনসমক্ষে স্পষ্ট না। যেমন তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে এখনো ক্ষমা চায়নি, তো তারা সেই তাদের অবস্থান, ৭১-এর অবস্থান তারা ধরে রেখেছে। কিন্তু এবং রাজনীতির ক্ষেত্রেও তারা কিছুটা পরিবর্তন করেছে, দ্রুত পরিবর্তন করার চেষ্টা করছে। সেখানে আল্লাহর আইন, তো শরিয়া শাসন ইত্যাদি থেকে সরে এসে এখন কল্যাণ রাষ্ট্রের কথা বলছে। এসব বিষয় জামাতের অভ্যন্তরে এমনকি ইসলামী দলগুলোর মধ্যেও এক ধরনের বিরোধ তৈরি হয়েছে। জামাত দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য সে তার কর্মসূচি নতুন করে হাজির করছে। অর্থাৎ এখানে আদর্শের চেয়ে তার কাছে নির্বাচনে অর্থাৎ জয়লাভটাই বড় বিষয়। তবে সবকিছু মিলে আমার যেটা মনে হয় যে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত না, বরং বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি। এবং বিএনপি এখন মানে আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে এবং তার পরাজয়ের মধ্য দিয়ে তার যে রাজনৈতিক পতন ঘটেছে, আওয়ামী লীগের যে পতনটা ঘটেছে, সেই অবস্থায় বিএনপি এককভাবে শক্তিশালী রাজনৈতিক দল এবং তার এই শক্ত অবস্থান রয়েছে। কিন্তু তার দলে কিছু সমস্যা আছে। এত বড় দল, গণসংগঠন, জি, সেটা থাকা খুবই স্বাভাবিক। আপনাদের দুজনের আলোচনায় মানে বিএনপি এবং জামায়াতের ভোটের বেশ কিছু সমীকরণ আসলে আপনারা তুলে ধরেছেন। একটি বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে আসে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে আজ যুক্ত আছেন আবু সাইদ খান এবং কামাল উদ্দিন সবুজ। আমরা বিরতির আগে রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম। বিএনপির নেতাকর্মীদের যে সব বক্তব্য দিয়েছেন সেসব বিষয় নিয়ে আপনাদের দুজনেরই মতামত জানতে চাচ্ছিলাম। একটা নতুন বিষয় আসতে চাই, যে আলোচিত বিষয়, সেটা হচ্ছে সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় থমথমে পাহাড়, খাগড়াছড়ির অশান্তিতে ভারত ও ফ্যাসিবাদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি একটু আবু সাইদ খান আপনার কাছে আসতে চাই, যে এই দোষারোপটা কিন্তু আজকে নতুন না, অনেক আগে থেকেই আমরা দেখেছি এই কালচারটা। কোনো কিছু হলেই মানে বিরোধী পক্ষ, পার্শ্ববর্তী দেশ, এভাবে আসলে দোষারোপ করা হয়। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ের ঝামেলাটা আসলে কোথায় ঝামেলা সেটির উৎস খুঁজে বের করা হয় না। আপনার কাছে কি মনে হয় যে এই যে পাহাড়ের যে অশান্তি, এই যে খাগড়াছড়ির ঘটনায় যদি আমি ধরি, এই যে ফ্যাসিবাদের ইন্ধন দেখছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার ভারতকেও দেখছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? হাস্যকরই না, দায়িত্বহীন। কেননা ঘটনাটা হচ্ছে যে সেখানে একটা কিশোরীকে ধর্ষণের ঘটনা নিয়ে যেটা সৃষ্টি, যে মানে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে উচিত ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের কাছে সোপর্দ করা। এই ক্ষেত্রে এখন পর্যন্ত আমার জানা মতে তো বলা হচ্ছে যে দলবদ্ধ ধর্ষণ, অতএব সেই দলের তো একজন সম্ভবত গ্রেপ্তার হয়েছে, বাকিদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তো এই ব্যর্থতা আড়াল করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলেন এবং এইসব দায়িত্বহীন উক্তি করেন। এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীরা বোধহয় স্বরাষ্ট্র উপদেষ্টারা একই রকম, এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যতিক্রম নন। এবং তিনি যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের মধ্য দিয়ে হয়তো বা তার একটা কৌশল থাকতে পারে যে নিজেদের ব্যর্থতাকে আড়াল করা, দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়া, তাতে কোনো লাভ হয় না। বরং উচিত হচ্ছে আসল রহস্য উদ্ঘাটন করা এবং সেই ব্যাপারে তার কার্যকর ভূমিকা পালন করা। এবং সেটা না করে এই ধরনের উক্তি আমরা আশা করি না। এবং যে ঘটনা যতটা গড়িয়েছে, এটা গড়া উচিত ছিল না। এই ক্ষেত্রে প্রশাসন, পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে এবং তারা এই ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু তারা নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আর একটা আমাদের বুঝতে হবে যে পার্বত্য চট্টগ্রাম সেন্সিটিভ জায়গা, বিভিন্ন কারণে মানুষের ভিতর ক্ষোভ রয়েছে, যন্ত্রণা রয়েছে। সেই ক্ষেত্রে বরং এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ঘটার পরপরই যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল, সেই ধরনের পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রহণ করেনি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তো বোঝাই যাচ্ছে যে বিষয়টা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি অন্যের উপর দোষ চাপিয়ে দিতে পারলেই নিজেকে রক্ষা করতে পারেন। যে ঘটনাটা আসলে এত বড় ঘটে গেল, যে পাহাড়ে এই ধরনের ঘটনা কিন্তু প্রায়ই ঘটে, আসলে এটার সমাধান কি? আপনার কি কোনো মতামত আছে? আমি একটু জানতে চাই যে পাহাড় নিয়ে একটা মানে সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু দেখি না, মাঝে মাঝেই আমরা দেখি পাহাড় অশান্ত হয়ে যায়।
মানে আপনার কোনো মতামত জানতে চাই। সেখানে হচ্ছে যে পাহাড়ের সমস্যাগুলো তো দীর্ঘদিন ধরে জিয়ে রাখা হচ্ছে। পাহাড়ের ভূমির সমস্যা, তাদের অন্য অন্য সমস্যা, এগুলো দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছে না। এখনো হ্যাঁ, ভূমি কমিশন একটা হয়েছে, তো কিন্তু এখনো সেটা কার্যকর করছে না। অতীতের সরকারের আমলে দেখেছি যে পাহাড়ের সমস্যাগুলো স্রোত এবং সেখানে তাদের স্থানীয় সরকার গড়ে তোলার বিষয় সবকিছুই চাপা পড়ে আছে। বরং এখান থেকে যারা পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত হন, তো তাদের মধ্যে এক ধরনের ব্যাপার রয়ে গেছে যে তাদেরকে মনে করা হয় যে এরা বোধহয় প্রভু, এই ধরনের একটা আচরণ তারা করে এবং এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব ঘুচাতে হবে এবং এর জন্য এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশের বাঙালিরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগণ এবং অপরদিকে ধর্মীয় বিচারে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। অতএব বাঙালি এবং মুসলমান সবাইকে উদারতার পরিচয় দিতে হবে। সংখ্যা লঘু সম্প্রদায়গুলোকে, জাতিগুলোকে আলিঙ্গন করতে হবে, কিন্তু জাতি হিসাবে আমরা সেটা করতে পারছি না। বরং আমরা এক ধরনের অহংবোধ কিংবা এক ধরনের বিগ ব্রাদার সুলভ আচরণ বাঙালিদের মধ্যে, মুসলমানদের মধ্যে রয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসা উচিত এবং পাহাড়ি জনগোষ্ঠীকে কাছে টানার দরকার এবং বুঝতে হবে এই সমস্যা রাজনৈতিক সমাধান, অন্য পথে সমাধান সম্ভব না। অন্য পথে সমাধানের ইতিপূর্বে অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয় নাই, বরং সেটা বুমেরাং হয়েছে আমার মনে হয়। তো আজকে যে পথে আলাপ আলোচনার টেবিলে এই সমস্যার সমাধানের যে উদ্যোগ আছে সেটাকে দ্রুত বাস্তবায়ন করা উচিত। আর একটা ঘটনা হলো যে পাহাড়ি হোক আর সমতলে হোক, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন রাষ্ট্রযন্ত্রকে তো সক্রিয় হতে হয়, তাকে ভূমিকা পালন করতে হয়। কিন্তু আমরা দেখি রাষ্ট্রযন্ত্র যতক্ষণ পর্যন্ত এটা ঘটনা মানে ভয়াবহ রূপ লাভ না করে ততক্ষণ পর্যন্ত তারা চোখ বুজে থাকে। রাষ্ট্রকে তো চোখ কান খোলা রাখার বিষয়। একটা রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র মানে কি, যে জনস্বার্থকে দেখবে, জনস্বার্থ পাহারা দেবে। আর তারা যদি জনগণের কোনো ঘটনা ঘটার পরে তারা যদি দ্রুত চোখ বুজে থাকে কিংবা তারা যদি মনে করে দমন পীড়নের মধ্য দিয়ে সমাধান করবে, সেটা মোটেই সম্ভব। জি, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আপনার কথার মধ্য দিয়ে। কামালউদ্দিন সবুজ, আপনার কাছে একটু আসতে চাই একই বিষয়ে। আসলে খাগড়াছড়িতে অশান্তিতে ভারত এবং ফ্যাসিবাদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, একই বিষয় আপনার কাছে জানতে চাই। এই যে দোষারোপ করার যে বিষয়টি, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আলা বিষয়টা কিন্তু আজকে নতুন নয়, কিন্তু আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ভারতের যে আপনার তাদের যে আধিপত্যবাদী যে পরিকল্পনা এই অঞ্চলকে ঘিরে, এটারই অংশ পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরে। এটার ইতিহাস যদি আপনি, এটার জেনেসিস যদি আপনি দেখেন, দীর্ঘদিন অনেকদিন আগে থেকে এটা শুরু হয়েছে। এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলেছেন যে ফ্যাসিস্ট এবং ভারতের কথা বলেছেন। এবং আপনি দেখেন সেনাবাহিনী থেকেও বলা হয়েছে যে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য এটা করা হয়েছে। আবার বিএনপি একটা বড় রাজনীতি, তারাও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন, যিনি একসময় সেনাবাহিনীতে ছিলেন, উনি নিজেও বলেছেন যে পুরোনো খেলা শুরু হয়েছে। এবং বিএনপি যুগ্ম মহাসচিব সাহেবও কিন্তু বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম এবং বিকল্পদেরকে ঘিরে অপতৎপরতা শুরু হয়েছে। এই সবগুলোর মধ্যে কিন্তু আপনি একটা ঐক্য দেখতে পাবেন, কথার ঐক্য। সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভারতের যে অভিসন্ধি, সেটা কিন্তু নতুন কথা নয়। আপনি জানেন যে ভারতের যে সমস্যা, যেটা আমরা সবসময় বলি, ভারত কিন্তু গত 54 বছরে যদি আপনি দেখেন বাংলাদেশের জনগণের বন্ধু হিসেবে কখনোই আবির্ভূত হতে পারে। আপনি দেখেন না, গত 16-17 বছরে যে সরকারের কোনো ম্যান্ডেটই নাই, যিনি জোর করে বসে আছেন তাদের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। এবং যে সরকার নেতৃত্বে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছে, তারা দেখেন যার জনসমর্থনে তলানিতে এসে ঠেকেছে তাকে ওনারা আপনার আশ্রয় দিয়েছেন। তো কাজেই ভারতের এই ধরনের, তারা তো বেসিক্যালি এখন হিন্দুত্ববাদী সরকার এবং তাদের মন এবং মানসে এই ধরনের চিন্তা যে উন্মেষ ঘটেছে, এই কারণে দেখেন পার্শ্ববর্তী কোন দেশেই তারা তাদের অবস্থানকে আর ধরে রাখতে পারে না। প্রত্যেকটা দেশ তাদের বিরুদ্ধে অবস্থান। না, সেটি তো একটা অন্য রাজনৈতিক প্রেক্ষাপট। আমি আসলে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা জানতে চাই যে পাহাড়ে অশান্তি হলে সবসময় আমরা দেখেছি অতীতের সরকারও সবসময় বিরোধীদের দোষ দেয়, এবার নতুন করে ভারত এবং বলছে যে বিরোধী শক্তি অন্য কোনো তৃতীয় পক্ষ এখানে কাজ করছে। এই বিষয়টি কি আসলে
মানে আপনার কাছে কতটুকু মনে হয় যুক্তিযুক্ত? মানে মনে করি যে কিছুদিন আগেও কিন্তু পার্বত্য চট্টগ্রামে অশান্তি তৈরি হয়েছে। এখন ভারত যখনই চেষ্টা করে, সুযোগ পায়, এই ঘটনাটা ঘটায়, যেহেতু আওয়ামী লীগ ভারতের সঙ্গে একীভূত হয়ে গেছে নানা কারণে, নানাভাবে, তারা তখন এই কাজটি, দেখুন তারা এখন ব্যাকফুটে আছে, তারা এখন প্রত্যেকটা কিছুর মধ্যে ঢুকার চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে করছে। কিন্তু কথাটা তার হচ্ছে মানে যে এই ধরনের বড় ঘটনার পেছনে আওয়ামী লীগের হাত থাকতে পারে, আপনার মনে হচ্ছে এরকম? আমার মনে হচ্ছে না। এটা তো অনেক গোয়েন্দা তথ্যের মধ্যে আসছে এবং আচ্ছা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষ তাই মনে করে। হুম হুম। কারণ হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে অতীতের যত ঘটনা, অনেক ঘটনাই ঘটেছে যেগুলা সঙ্গে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। তো কাজেই তারা কখনোই নিজেদেরকে এটা থেকে মুক্ত করতে পারে নাই যে তারা পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রের মধ্যে নাই। কারণ বাংলাদেশ সম্পর্কে তো তারা এরকম কিছু বলতে পারবে না, কারণ বাংলাদেশ তো কখনো ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নেই। আমরা 54 বছরে তো ভারতকেই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিতে দেবো। তো কাজে জি, এই আশঙ্কাটা তো এই জন্য মানুষ মনে করে। আলোচনার প্রেক্ষাপটটা আসলে অনেক বড়, সময় স্বল্পতার কারণে আসলে পুরোপুরি আলোচনা করা গেল না। আপনাকে অনেক ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ এবং আবু সাইদ খান, আপনাকেও ধন্যবাদ।